আগের ক্লাসে আমরা করেছিলাম রোলস থিওরাম, তার স্টেটমেন্ট, তার এক্সপ্লেনেশন, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, তার সঙ্গে কিছু এক্সাম্পলের মাধ্যমে রোলস থিওরামটাকে বোঝার চেষ্টা করেছিলাম। আজকের ক্লাসে আমরা করব ল্যাগ্রাঞ্জ থিওরাম, তার স্টেটমেন্ট, এক্সপ্লেনেশন, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন এবং এক্ষেত্রে আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে ল্যাগ্রাঞ্জ থিওরিটাকে ক্ল্যারিফাই করার চেষ্টা করব। তো শুরু করছি আজকে আমাদের ক্লাস ল্যাগ্রাঞ্জ থিওরাম। স্টেটমেন্টটা আগে লিখে নিচ্ছি, তো স্টেটমেন্টটা লিখে নিয়ে তারপর স্টেটমেন্টটা এক্সপ্লেইন করব। লেট a be a real valued function from close interval a b to r। তো যেহেতু কোডোমেনটা r, সেই জন্য f কে বলা হয় রিয়েল ভ্যালুড ফাংশন। ফাংশনের উপরে দুটো শর্ত রয়েছে। ফার্স্ট, f must be continuous on close interval ab। Second condition, f is differentiable on open interval ab। রোলস থিওরামের ক্ষেত্রে এটা এক নম্বর কন্ডিশন ছিল, এটা দু নম্বর কন্ডিশন ছিল। তিন নম্বর কন্ডিশনটা রোলস থিওরামে ছিল যে বাউন্ডারি পয়েন্টে, লেফট বাউন্ডারিতে ফাংশনাল ভ্যালু যা হবে, রাইট বাউন্ডারি পয়েন্টে ফাংশনাল ভ্যালু তাই হবে। ল্যাগ্রাঞ্জ থিওরামের ক্ষেত্রে কিন্তু এই তিন নম্বর কন্ডিশনটা, বাউন্ডারি পয়েন্ট দুটো ইকুয়াল ভ্যালুর কন্ডিশনটা নেই। তারপরে যে কনক্লুশনটা আসছে, যদি f একটা রিয়েল ভ্যালুড ফাংশন এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে ল্যাগ্রাঞ্জ থিওরাম থেকে আমরা বলতে পারি then there exist at least one c belongs to open interval ab such that f dash c equals to f of b minus f of a divided by b minus a। তো এটার সঙ্গে আগে যে আমরা দেখলাম রোলস থিওরাম কি ডিফারেন্স হচ্ছে, তো এখানে আমরা একটু দেখে নিই। যদি আমরা করতাম তিন নম্বর কন্ডিশনটা অ্যাপ্লাই করি এটার উপর, তাহলে কি হবে? তার মানে তিন নম্বর কন্ডিশনটা ছিল fb equals to fa, এটা ছিল রোলস থিওরামের তিন নম্বর কন্ডিশন। যদি fb equals to fa হয়, তার মানে fb minus fa equals to 0 হবে। fb minus fa equals to 0 হওয়া মানে এই নিউমারেটরটা 0 হয়ে যাচ্ছে। নিউমারেটরটা 0 হয়ে যাওয়া মানে 0 by b minus a equals to 0 হবে। তার মানে আমরা বলতে চাইছি f dash c equals to 0 হবে। এটাই ছিল কিন্তু রোলস থিওরামের স্টেটমেন্ট। তার মানে রোলস থিওরামের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জ থিওরামের যে কন্ডিশনগুলো রয়েছে, সেই কন্ডিশনগুলোর উপরে আরো একটা এক্সট্রা কন্ডিশন, এই তিন নম্বর কন্ডিশনটা ইম্পোজ করলে তখন কনক্লুশনটা হয় এইরকম। তার মানে রোলস থিওরামটা হলো ল্যাগ্রাঞ্জ থিওরামের একটা পার্টিকুলার কেস। এখন fa equals to fb এটা একটা কেস, আর fb not equals to fa এটা আরো একটা কেস। তাহলে এই দুটো কেসের মধ্যে একটা কেস হচ্ছে রোলস থিওরাম, আর যে কোনো জেনারেলাইজড ওয়েতে যদি আমরা কেসটা বলি সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ থিওরাম। তাহলে ল্যাগ্রাঞ্জ থিওরামেরই একটা পার্টিকুলার কেস হয়েছিল রোলস থিওরাম, যেটা আমাদের শেষ হয়ে গেছে। এইবার fb not equals to fa হলেও ল্যাগ্রাঞ্জ অ্যাপ্লিকেবল হবে, fb equals to fa হলেও ল্যাগ্রাঞ্জ অ্যাপ্লিকেবল হবে। এবার fb equals to fa হলে এর জন্য পার্টিকুলারলি রোলস থিওরাম রয়েছে, কিন্তু ইকুয়ালস টু হলেও আমরা ল্যাগ্রাঞ্জে অ্যাপ্লাই করতে পারবো, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে রোলসের কন্ডিশনটাই ফিরে চলে আসবে। তার মানে ল্যাগ্রাঞ্জটা হলো বেশি জেনারেলাইজড ওয়েতে একটা থিওরাম, আর রোলস থিওরামটা হলো ল্যাগ্রাঞ্জের একটা পার্টিকুলার কেস। এবার এই থিওরি থেকে কি পাচ্ছি সেটা আমরা একটু জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনের মাধ্যমে দেখে নেব। তো আগের দিনের মতো আমি একটা ছবি আঁকছি। এদিকে হলো x, এদিকে fx, এখানটায় ধরে নিলাম a পয়েন্ট, এখানটায় b পয়েন্ট। এখন a থেকে b তে ফাংশনটা কন্টিনিউয়াস হবে, আর a থেকে b এর মধ্যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে, কিন্তু ফাংশনাল ভ্যালু দুটো সমান হতে হবে এমন কোনো কিছু বলা নেই। সেই জন্য আমি ধরে নিলাম এইখানটা হলো f of a আর এইখানটাই হলো f of b। এখন f of a টা নেগেটিভ হলে নিচে চলে আসবে, পজিটিভ হলে উপরে, f of b টা হলে নেগেটিভ হলে নিচে চলে আসবে, পজিটিভ হলে উপরে।
এফ বিটা নিচে এফ এ উপরে তাও হতে পারে, মানে বি পয়েন্টে ফাংশনাল ভ্যালু এ পয়েন্টে ফাংশনাল ভ্যালু থেকে বেশি। আমি যে ছবিটা এঁকেছি তাতে বি পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা বেশি আর এ পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা কম। এমনও হতে পারতো যে বি পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা কম, এ পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা বেশি, যে কোনো কিছু হতে পারে। তো আমি একটা পার্টিকুলার সিচুয়েশন নিয়েছি। তাহলে এই পয়েন্টটার যদি আমরা কোঅর্ডিনেট দেখি, এই পয়েন্টটার কোঅর্ডিনেট কি পাবো? b, f অফ b। এই পয়েন্টটার কোঅর্ডিনেট যদি দেখি, এই পয়েন্টটার কোঅর্ডিনেট কি পাবো? a, f অফ a। এটা হলো এই পয়েন্টটার কোঅর্ডিনেট, এটা হলো এই পয়েন্টটার কোঅর্ডিনেট। এইবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে, ডিফারেন্সিয়েবল হতে হবে। তার মানে পেন না তুলে ছবি আঁকতে হবে এবং সেই ছবির মাঝখানে কোথাও অ্যাঙ্গেল ক্রিয়েট হবে না, কোনো খাঁজ থাকবে না, ডিসকন্টিনিউটি থাকবে না। সেই জন্য আমি একটা জেনারেলাইজ ছবি এঁকে নিলাম। তো এই যে ছবিটা এঁকেছি, এই ছবিটা কিন্তু আমি স্ট্রেট লাইন দিয়েও জুড়তে পারতাম। আচ্ছা, আমি আর দুটো তিনটে কেস এঁকে নিচ্ছি। এই ছবিটাকে স্ট্রেট লাইনের মধ্যে দিয়েও জোড়া যেত, এই ছবিটাকে এরকম ভাবেও জোড়া যেত, এই ছবিটাকে এরকম ভাবেও জোড়া যেত। যে কোনো রকম ভাবে কন্টিনিউয়াস একটা ছবি হলেই হবে। আরেকটা দেখাচ্ছি, আমি এরকম ভাবে ছবিটা আঁকতে পারতাম। তো স্ট্রেট লাইনেও ছবিটা কন্টিনিউয়াস, এভাবেও কন্টিনিউয়াস, এভাবেও কন্টিনিউয়াস, এভাবেও কন্টিনিউয়াস, এরকম নিউমারাস ওয়েতে কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল ছবি ড্র করা যাবে। এবার এক একটা ডিফারেন্ট ডায়াগ্রাম ডিফারেন্ট ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে। কখনো সেটা অ্যালজেব্রিক ফাংশন হতে পারে, কখনো সেটা ট্রিগোনোমেট্রিক ফাংশন হতে পারে। তো হাজার রকম ছবি হতে পারে, নিউমারাস নাম্বার অফ ডায়াগ্রাম হতে পারে, নিউমারাস নাম্বার অফ ফর ডিফারেন্ট নিউমারাস নাম্বার অফ ইকুয়েশনস। এইবার এই যে ছবিগুলো আঁকলাম, এই ছবিতে এই থিওরিটা কিরকম ভাবে কাজে লাগছে সেটা একটু ডিসকাস করি। এই এক্সপ্রেশনটাকে একটু অ্যানালিসিস করব। আমরা ক্লাস 11 এর স্ট্রেট লাইনের যখন চ্যাপ্টার পড়ি তখন দেখেছি যদি দুটো পয়েন্ট থাকে x0 x1 y0 আর x1 y1, এই দুটো পয়েন্ট আমি একটা গ্রাফে ড্র করছি। ধরে নিলাম এই হলো এই দুটো পয়েন্ট। এই দুটো পয়েন্টকে যোগ করলে যেই সরলরেখাটা পাওয়া যায় সেই সরলরেখাটার স্লোপ মানে tan থিটা, বা যেটাকে আমরা m বলতাম, এই mটা কি রকম ভাবে পাওয়া যায়? y2 minus y1 মানে y1 minus y0, y1 minus y0 by x1 minus x0। তাহলে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা এই দুটো বিন্দুকে যোগ করলে যেই সরলরেখা হয় সেই সরলরেখার স্লোপটাকে ইন্ডিকেট করে। তাহলে এখানেও দেখতে পাচ্ছি, আমরা যদি এটাকে ধরি x2 y2, এটাকে যদি বলি x1 y1, তাহলে এখানে আছে আমাদের y2 minus y1 by x2 minus x1। তার মানে এই দুটো বিন্দুকে যোগ করলে যেই সরলরেখাটা পাওয়া যায় এবং সেই সরলরেখার যেটা স্লোপ হয় সেই স্লোপটার এক্সপ্রেশনটা হচ্ছে এই রাইট হ্যান্ড সাইডের এক্সপ্রেশনটা। এইবার কি বলছেন? এই ফাংশনের একটা ডেরিভেটিভ হবে, যেই ডেরিভেটিভটা এই স্লোপটার সঙ্গে সমান হবে। স্লোপের সঙ্গে সমান হওয়া মানে কি? একটা সরলরেখার স্লোপ সমান হওয়া মানে কি? সেই সরলরেখাটার প্যারালাল যে কোনো সরলরেখা বা ওই সরলরেখাটা নিজেও প্যারালাল হলেই তাদের স্লোপগুলো সব সমান হয়। এখানে যতগুলো সরলরেখা এঁকেছি সব কটা সরলরেখারই স্লোপ সমান। তার মানে এই ফাংশনটার একটা ডেরিভেটিভ মানে ট্যানজেন্ট বা স্পর্শক। তাহলে এই কার্ভটার উপরে অ্যাট লিস্ট একটা পয়েন্ট থাকবে যেই পয়েন্টে স্পর্শকটা এই সরলরেখাটা সমান্তরাল হবে। তাহলে আমি এইখানে দেখতে পাচ্ছি একটা পয়েন্ট রয়েছে যেই পয়েন্টে কার্ভটার স্পর্শক হয়েছে এবং সেটা এই দুটো পয়েন্টকে a পয়েন্টে ফাংশনাল ভ্যালু আর b পয়েন্টে ফাংশনাল ভ্যালু দুটোকে যোগ করলে যেই সরলরেখা পেয়েছি সেই সরলরেখার সঙ্গে সমান্তরাল একটা সরলরেখা পেয়েছি, যেই সরলরেখাটা এই কার্ভ যেই সরলরেখাটা কিনা এই কার্ভটারই কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট। এখানেও একটা আমরা এরকম সরলরেখা পাচ্ছি বা বিন্দু পেয়েছি যেই বিন্দুতে ট্যানজেন্টটা ওই সরলরেখাটা সমান্তরাল হয়েছে। এখন এই যে বিন্দুটা পেয়েছি এই বিন্দুটা কিন্তু a থেকে b এর মধ্যে আছে, এইটাকে বললাম C2 আর এই বিন্দুটাকে বললাম C1। তাহলে C1 আর C2 এই বিন্দু দুটো A আর B এর মধ্যে রয়েছে, যেই জায়গায় যেই বিন্দু দুটোতে কার্ভটার ট্যানজেন্ট পেয়েছি এবং ট্যানজেন্ট গুলো এই পয়েন্ট দুটোর কানেক্ট করে যে স্ট্রেট লাইনটা পেয়েছি সেই স্ট্রেট লাইনটা প্যারালাল স্ট্রেট লাইন হয়েছে। এই কার্ভটার ক্ষেত্রে আমরা কতগুলো পাবো? এখানে একটা প্যারালাল লাইন পাবো, এখানে একটা পাবো, এখানে একটা পাবো, এখানে একটা পাবো। তার মানে একটা বিন্দু, দুটো বিন্দু, তিনটে বিন্দু, চারটে বিন্দু পাবো।
তাহলে অ্যাট লিস্ট একটা বলা ছিল স্টেটমেন্টে, আমরা দেখছি এখানে চারটে বিন্দু পেয়েছি। এই কার্ভটার ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে একটাই মাত্র বিন্দু পাবো, এই দুটো বিন্দুকে যোগ করলে যেই সরলরেখাটা হয় সেই সরলরেখাটার প্যারালাল একটাই সরলরেখা পাবো। এটার ক্ষেত্রে এই দুটো বিন্দুকে যোগ করলে যেই সরলরেখাটা হয় সেই সরলরেখাটার প্যারালাল একটাই সরলরেখা পাওয়া যাবে। আর এই সরলরেখা দিয়ে যখন যোগ করেছি সেই ক্ষেত্রে কিন্তু সরলরেখার ট্যানজেন্ট সরলরেখা নিজেই হয়, তার মানে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে সব পয়েন্টেই ট্যানজেন্ট গুলো ওই সরলরেখার প্যারালাল হবে। তার মানে এই স্ট্রেট লাইন ফাংশনের ক্ষেত্রে কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস পাবো যেই পয়েন্টে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে আমরা যদি এই দুটো কন্ডিশন ফুলফিল করে ছবি আঁকতে চাই, মানে কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল করে ছবি আঁকি, তাহলে বিভিন্ন রকম ছবিতে আমরা দেখতে পেলাম এটার ক্ষেত্রে দুটো পেয়েছি, এটার ক্ষেত্রে চারটে পেয়েছি, এর ক্ষেত্রে একটা, এর ক্ষেত্রে একটা, এর ক্ষেত্রে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। তো থিওরি বলেছিল অ্যাট লিস্ট একটা পয়েন্ট পাওয়া যাবে, তো আমরা দেখলাম অ্যাট লিস্ট একটা পয়েন্ট তো পাওয়া যাচ্ছেই, ক্ষেত্র বিশেষে কখনো দুটো কখনো দুটোর বেশি বা ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টসও পেতে পারি। এবার এইখান থেকে ছবির মাধ্যমে আমরা আরেকবার দেখে নেব যে রোলসটা কি রকম ভাবে আসছে। আমরা ল্যাগ্রাঞ্জের জন্য ছবিটা আরো একবার এঁকে নিই। তাহলে এখানে পয়েন্ট এ, এখানে পয়েন্ট বি, আমরা এখানে ধরলাম এ এফ অফ এ ভ্যালু, আগের থেকে উল্টো ছবি আঁকছি, এখানে ধরলাম এফ অফ বি ভ্যালু, মানে এ পয়েন্টে ফাংশনের ভ্যালুটা বেশি, এটা এ এফ অফ এ পয়েন্টের কোঅর্ডিনেট, এই পয়েন্টে বলেছি আমরা বি এফ অফ বি কোঅর্ডিনেট আকারে লিখেছি। এই দুটো পয়েন্টকে আমি একটা কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল কার্ভের মাধ্যমে জয়েনিং করেছি। এবার এই দুটো এন্ড পয়েন্টকে জুড়ে দিলে যে এক্সপ্রেশনটা পাচ্ছি সেটা হলো এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। এই দুটো পয়েন্টের কানেক্টিং স্ট্রেট লাইনের স্লোপ, সেইখানে আমরা দুটো পয়েন্ট পেয়েছি, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, যেখানে ট্যানজেন্টটা ওই স্ট্রেট লাইনটার প্যারালাল হয়েছে আর এখানে ট্যানজেন্টটা ওই স্ট্রেট লাইনটার প্যারালাল হয়েছে। তাহলে আমরা এফ ড্যাশ সি পেয়েছি, যেই সিটা এইখানে হচ্ছে একটা সি, এইখানে হচ্ছে আর একটা সি, এই দুটো সি কিন্তু এটা C1 এটা C2, এই দুটো পয়েন্টে কার্ভটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছে। এবার এইটার উপরে যদি আমরা রোল ইউজ করি, ধরলাম এখানে a এখানে b, এখন f অফ a আর f অফ b যদি ইকুয়াল হয়ে যায় সেই ক্ষেত্রে ছবির মাধ্যমে কি হবে না, এই দুটো পয়েন্টকে যোগ করলে যেই সরলরেখাটা হয় সেই সরলরেখাটা x অ্যাক্সিস এর প্যারালাল হয়ে যাবে। x অ্যাক্সিস এর প্যারালাল হয়ে যাওয়া মানে এই ট্যানজেন্টটা x অ্যাক্সিস এর প্যারালাল, তাহলে tan থিটা যদি 0 হয়ে যায়, থিটা যদি 0 হয়ে যায় তাহলে এর ভ্যালুটা 0, তার মানে f ড্যাশ c ইকুয়ালস টু 0। তো এইখানে যেই কার্ভই ড্র করি না কেন সেখানে আমি অ্যাট লিস্ট একটা স্ট্রেট লাইন পাবো, যে স্ট্রেট লাইনটা এই সরলরেখাটার প্যারালাল। এই সরলরেখাটার প্যারালাল মানে কিন্তু এই ল্যাগ্রাঞ্জেই থেকেও এটা আমরা বলতে পারি। তাহলে ল্যাগ্রাঞ্জ থেকে এই পার্টিকুলার কন্ডিশনটা যদি আমরা ইউজ করে দিই যে f অফ a আর f অফ b ইকুয়াল, সেই ক্ষেত্রে আমরা চলে আসবো রোলসের থিওরাম। এরপর আরেকটা থিওরাম আছে সেটাকে বলে কচিস থিওরাম। সেই কচিস থিওরামটা ল্যাগ্রাঞ্জেরও জেনারেলাইজড ফর্ম। সেই ল্যাগ্রাঞ্জের জেনারেলাইজড ফর্মে একটা পার্টিকুলার কেস, কচিস ল্যাগ্রাঞ্জের জেনারেলাইজড ফর্ম হলো কচিস থিওরাম। তো সেই কচিস থিওরামের একটা পার্টিকুলার কেস হচ্ছে ল্যাগ্রাঞ্জ থিওরাম, কিন্তু কচিস থিওরামটা সিলেবাসে নাই সেই জন্য ডিসকাস করতে পারছি না। আমাদের সিলেবাসে যেই দুটো রয়েছে রোলস থিওরাম আর ল্যাগ্রাঞ্জ থিওরাম, তার মধ্যে রোলসটা হলো ল্যাগ্রাঞ্জের একটা পার্টিকুলার কেস আর ল্যাগ্রাঞ্জটা হলো জেনারেলাইজড ফর্ম দুটোর মধ্যে। এবার আমরা চলে আসছি যে এই ল্যাগ্রাঞ্জটা কয়েকটা অঙ্কের মাধ্যমে দেখব কি রকম ভাবে ইউজ হচ্ছে। আমি চলে আসছি এক্সারসাইজের 4 এর দাগের 1 এর কোশ্চেন। এগুলো ভেরি শর্ট আনসার টাইপের কোশ্চেন। fx ইকুয়ালস টু বলা আছে রুট x, যেখানে a থেকে b বলেছে 4 থেকে 9, 4 থেকে 9। এখানে আমাদের c এর ভ্যালুটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। তাহলে প্রথমেই আমরা দেখব এই ফাংশনটা ল্যাগ্রাঞ্জ অ্যাপ্লাই করা যাবে কিনা। যেহেতু এটা অ্যালজেব্রিক ফাংশন এবং এই রুটের ভিতরে x থাকার ফলে আমাদের দেখে নিতে হবে ডোমেনে কোনো নেগেটিভ পয়েন্ট আছে কিনা। তাহলে এখানে ডোমেনটা বলেছে 4 থেকে 9, মানে কোনো নেগেটিভ পয়েন্ট নেই, সেই জন্যই ফাংশনটা কন্টিনিউয়াস হতে পারছে। ডোমেনের মধ্যে যদি কোনো নেগেটিভ পয়েন্ট হতো
তাহলে কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস হতে পারতো না। আগের দিনও আমি ডিসকাস করেছিলাম যে কোনো একটা ফাংশন সেটা কিন্তু ডোমেনের উপরেও ডিপেন্ড করে, মানে একটা ফাংশন তার সঙ্গে তার ডোমেনটাও খুব ইম্পর্টেন্ট। যদি এটা আমরা বলতাম -2 থেকে 2 তাহলে কিন্তু এই ফাংশনটার কন্টিনিউয়াস হতো না, কিন্তু যেহেতু 4 থেকে 9 বলা হয়েছে সেই জন্য ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে আমরা লিখি ক্লিয়ারলি f is continuous on close interval 4 to 9। 2 নম্বর ডিফারেন্সিয়েবল হবে যদি এটা এরকম হতো, এইখানে কোথাও এই ডোমেনের মধ্যে 0 পয়েন্টটা থাকতো, তাহলে 0 পয়েন্টটা থাকলে এই ফাংশনটা ডেরিভেটিভ করলে x টা নিচে চলে আসবে। সেই ক্ষেত্রে এটাকে ডেরিভেটিভ করলে পাবো 1/2 root x। তো এখানে আমরা x এর জায়গায় 0 বসালে ইনফাইনাইট রেজাল্ট আসবে, সেইজন্য ডোমেনের মধ্যে যদি 0 পয়েন্ট থাকতো সেই ক্ষেত্রেও ফাংশনটা ডিফারেন্সিয়েবলও বলতে পারতাম না। যেহেতু এখানে কোথাও কোনো প্রবলেম নেই তাই ডিফারেন্সিয়েবল বলতে পারছি। f is differentiable on open interval 4 to 9। Therefore by Lagrange theorem there exists C belongs to 4 to 9 such that f dash C equals to 0। তো f dash C মানে কি পাবো 1/2 root over of C, সরি এটা 0 না, এটা হচ্ছে b f of b মানে এখানে হচ্ছে f of 9 minus f of 4 divided by 9 minus 4। তাহলে f of 9 মানে হচ্ছে 3, f of 4 মানে হলো 2 আর 9 minus 4 মানে 5। তো এখানে পাচ্ছি 1/5। তাহলে root x equals to আমরা পেলাম 5/2। তার মানে x হচ্ছে 25/4 বা এটাকে আমরা লিখতে পারি 6.25। তাহলে 6.25 টা কিন্তু ক্লিয়ারলি 4 থেকে 9 এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে। তাহলে অ্যাকর্ডিং টু ল্যাগ্রাঞ্জ থিওরাম, যেহেতু ল্যাগ্রাঞ্জের কন্ডিশন দুটো স্যাটিসফাই করেছে, আমাদের অ্যাট লিস্ট একটা c পেতে হতো যেই সিটা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতো, এবং আমরা যে সিটা পেয়েছি সেই সিটা 4 থেকে 9 এর মধ্যে রয়েছে। তার মানে এই প্রবলেমটার জন্য ল্যাগ্রাঞ্জ থিওরাম শুধু ভেরিফাই হয়েছে না, ভেরিফাই করে আমরা রেজাল্টও চেক করে নিয়েছি। চলে আসবো আমরা নেক্সট প্রবলেমে। এরপরে আসছি প্রবলেম নাম্বার 2 of 4। সেখানে ফাংশনটা দেওয়া আছে fx equal to x square plus bx plus c, fx equals to x square plus bx plus c, এবং এটা আলোচনা করতে বলেছে a থেকে b এর মধ্যে c টাকে ক্যালকুলেট করতে হবে। তো এটাও অ্যালজেব্রিক ফাংশন, আগের মতো ভাবে লিখবো ক্লিয়ারলি since f is algebraic function, f is continuous on closed interval ab, since f is algebraic function also, it is differentiable on open interval ab। Therefore by Lagrange theorem there exists at least one c belongs to open interval ab such that f dash c equals to f of b minus f of a by b minus a। তো f dash c মানে কি পাবো twice capital A x plus capital B equals to, সরি এটা x হবে, c হবে, আমরা c নিয়ে ক্যালকুলেট করছি। f of b মানে হবে a b square minus b a plus b b plus capital C minus f of a মানে হবে capital A small a square plus capital B small a plus capital C divided by b minus a। তাহলে এখান থেকে c ক্যান্সেল হয়ে যাচ্ছে, twice ac plus capital B equals to, এই দুটো থেকে a কমন নিলে b স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এই দুটো থেকে ক্যাপিটাল B কমন নিলে b মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস a। তো আমাদের এই স্মল c এর ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হবে। twice ac plus capital B equals to, এখান থেকে একটা b মাইনাস a ফ্যাক্টর কমন যাবে, তারপর এখানে পড়ে থাকবে a into b plus a
প্লাস ক্যাপিটাল বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। তো বি মাইনাস এ এই টার্মটাকে ক্যান্সেল করে দিলাম, যেখানে বললাম বি নট ইকুয়ালস টু এ। তাহলে আমরা পাচ্ছি টুয়াইস ক্যাপিটাল এ সি প্লাস ক্যাপিটাল বি ইকুয়ালস টু ক্যাপিটাল এ বি প্লাস এ প্লাস বি। তো এই দুই দিক থেকে বি ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং বি ক্যান্সেল হয়ে যাওয়ার পরে এই এটাও ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে বলে দিতে হবে ক্যাপিটাল এ নট ইকুয়ালস টু 0। তখন সি সমান পাচ্ছি আমরা a প্লাস বি বাই 2। তো ডেফিনেটলি a প্লাস বি বাই 2 এই ভ্যালুটা ওপেন ইন্টারভ্যাল ab এর মধ্যে আছে। a যদি এখানে থাকে, b যদি এখানে থাকে, তাহলে a প্লাস বি বাই 2 টা সিওরলি এখানেই থাকবে। তার মানে a প্লাস বি বাই 2 একদম মিড পয়েন্টে থাকবে। তাহলে a প্লাস বি বাই 2 যে ভ্যালুটা আমরা পেলাম সি পয়েন্ট, সেই ভ্যালুটা কিন্তু এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে। তার মানে ল্যাগ্রাঞ্জ থিওরি যেটা বলতে চেয়েছিল যে যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, মানে কন্টিনিউইটি আর ডিফারেন্সিবিলিটি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে ওই ওপেন ইন্টারভ্যালের মধ্যে অ্যাট লিস্ট একটা পয়েন্ট পাওয়া যায় যেই পয়েন্টটাতে ডেরিভেটিভটা ওই f of b minus f of a by b minus a এই স্লোপটার সাথে সমান হয়। তাই আমরা ওই স্লোপটার সাথে সমান করে যে পয়েন্টটা পেয়েছি সেই পয়েন্টটা a থেকে b এর মধ্যে চলে এসেছে। তার মানে ল্যাগ্রাঞ্জ থিওরেম ভেরিফাই হয়ে গেল। এরপর আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 3 অফ 8, যেখানে fx দেওয়া আছে, fx equals to root over of x square minus 4, fx equals to root over of x square minus 4 আলোচনা করতে বলেছে 2 থেকে 4 এই ইন্টারভ্যালের মধ্যে। এখন 2 থেকে 4 এই ইন্টারভ্যালের মধ্যে 2 বসালে আমরা 0 পাবো আর 4 বসালে পজিটিভ পাবো, তাহলে নেগেটিভ কখনোই পাচ্ছি না। তার মানে এই ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। একই রকম ভাবে এই ফাংশনটা ডিফারেন্সিবিলিটিতে যেটা সমস্যা আসবে সেটা হলো যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি, মানে f dash x টা করলে কি পাবো, 2x ডিভাইডেড বাই 2 ইনটু x স্কয়ার মাইনাস 4, বা এটাকে লিখতে পারি x বাই x স্কয়ার মাইনাস 4। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যদি x এর জায়গায় আমরা 2 বসাই তাহলে নিচে 0 হয়ে যাবে, মানে 2 বাই 0 হয়ে যাবে। x এর জায়গায় 0 বসালে 2 বসালে 2 বাই 0 হয়ে যাবে। কিন্তু x এর জায়গায় 2 বসাতে পারবো না, কারণ আমরা ডিফারেন্সিবিলিটির ক্ষেত্রে চেক করি ওপেন ইন্টারভ্যাল 2 to 4। তাহলে ওপেন ইন্টারভ্যাল 2 to 4 করি মানে এটা 2 নিতে পারবো না, 2 এর পরে যে কোনো ভ্যালু নিতে হবে। তো আগের দিন আমি বলেছিলাম ক্লাসে যে যখন আমরা ডেসক্রাইব করি থিওরিটা, যে কন্টিনিউইটির ক্ষেত্রে ক্লোজ ইন্টারভ্যাল আর ডিফারেন্সিবিলিটির ক্ষেত্রে ওপেন ইন্টারভ্যাল, তো এই ইন্টারভ্যালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে যদি আমরা ক্লোজ ইন্টারভ্যাল দিয়ে বলি তাহলে ডিফারেন্সিয়েবল হবে না, কিন্তু ওপেন ইন্টারভ্যাল দিয়ে বললে ডিফারেন্সিয়েবল হয়ে যাচ্ছে। তাহলে ক্লোজ ইন্টারভ্যালের ক্ষেত্রে এটা কন্টিনিউয়াস হচ্ছে আর ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে ডিফারেন্সিয়েবল হচ্ছে। কোনো প্রবলেম নাই, দুটো কন্ডিশন স্যাটিসফাই করে গেছে। যেহেতু দুটো কন্ডিশন স্যাটিসফাই করে গেছে, আমরা অ্যাট লিস্ট একটা পয়েন্ট সি পাবো যেই পয়েন্টে এই ফাংশনটা ডেরিভেটিভ f of b মানে f of 4 minus f of 2 ডিভাইডেড বাই 4 minus 2 এটার সঙ্গে সমান হবে। অ্যাট লিস্ট একটা পয়েন্ট সি পাবো যেই সিটা 2 to 4 এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে। এখন f dash c মানে কি আসবে, f dash c মানে আসবে 1 বাই c বাই root over of c square minus 4 equals to f of 4 মানে আমরা কত পাবো না, এখানে 4 বসালে 16 মানে 2 root 3, f of 2 মানে 0 বাই 2, তাহলে c বাই c square minus 4 equals to আসছে root 3। এটাকে স্কয়ার করলে পাচ্ছি আমরা c square equals to thrice c square minus 12, তাহলে c square equals to পাচ্ছি 6, মানে c সমান পাচ্ছি প্লাস মাইনাস root 6। যদি আমরা শুধু প্লাস root 6 টা বলি তাহলে root 6 এর ভ্যালু 2 এর থেকে বড় আর root 6 এর ভ্যালু 4 এর থেকে ছোট, তাহলে root 6 টা 2 থেকে 4 এর মধ্যে আসছে। নেগেটিভ root 6 টা নিতে পারছি না, কারণ ওটা নেগেটিভ root 6 টা এই পয়েন্ট রেঞ্জের মধ্যে থাকে না। তাহলে একটা c আমরা পেয়ে গিয়েছি যেই c টা এই রেঞ্জের মধ্যে পড়ছে এবং ওই c পয়েন্টের ডেরিভেটিভটা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। তার মানে 8 এর 3 এর দাগের কোশ্চেনে যেটা হলো ল্যাগ্রাঞ্জ থিওরেমে দুটো কন্ডিশন স্যাটিসফাই করেছিল, সেই জন্য আমরা একটা পয়েন্ট পেয়েছি যেই পয়েন্টে ডেরিভেটিভটা এই স্লোপের সাথে সমান হয়েছে, মানে ল্যাগ্রাঞ্জ থিওরেম ভেরিফাই হয়ে গেছে। এরপর আমরা পরের প্রবলেমটায় চলে আসছি।
8 এর দাগে 4 এর কোশ্চেনটা। এখানে fx বলা আছে 2i sin x plus sin 2x, 2i sin x plus sin 2x। ইন্টারভ্যালটা বলেছে 0 থেকে পাই। তো সাইন ফাংশন জানি আমরা অলওয়েজ কন্টিনিউয়াস আর অলওয়েজ ডিফারেন্সিয়েবল। তাহলে এই ফাংশনটা অলওয়েজ কন্টিনিউয়াস অলওয়েজ ডিফারেন্সিয়েবল ল্যাগ্রাঞ্জের দুটো কন্ডিশন স্যাটিসফাই করে গেছে। যেহেতু ল্যাগ্রাঞ্জের দুটো কন্ডিশন স্যাটিসফাই করেছে, এটা ল্যাগ্রাঞ্জের থিওরি অনুযায়ী আমরা একটা c পাবো, যেই cটা 0 থেকে পাই ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে এবং সেই রেঞ্জে f অফ পাই মাইনাস f অফ 0 বাই পাই মাইনাস 0 এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে f ড্যাশ cটা। এখন f অফ পাই মানে আমরা এখানে দেখতে পাচ্ছি sin পাই 2 পাই সবেতেই 0 হবে, sin 0 বসালেও 0 হবে। তার মানে এইটা রোলস থিওরেমে কনভার্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এই ভ্যালুটা আমরা পাচ্ছি 0। তাহলে f ড্যাশ c 0 পেতে হবে। তাহলে ডেরিভেটিভ কত হবে 2i cos c, আর এটা পাবো 2i cos of 2ic equals to 0। এখান থেকে দুইটাকে ক্যান্সেল করে দেওয়া যাবে, cos c plus 2i cos square c minus 1 equals to 0। সেখান থেকে পাচ্ছি 2i cos square c plus cos c minus 1 equals to 0। সেখান থেকে cos c যে ভ্যালুটা পাওয়া যাবে minus b plus minus b square minus 4ac by 2ic। তার মানে এখান থেকে যেটা পাচ্ছি minus 1 plus root 5 by 2। তাহলে plus root 5 এইটার ভ্যালু আসছে 2 এর থেকে একটু বেশি। 2 এর থেকে একটু বেশি মানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু 1 তার থেকে বিয়োগ হয়ে গেলে 1 এর থেকে একটু বেশি হবে। 1 এর থেকে একটু বেশি তাকে 2 দিয়ে ভাগ করলে এই ভ্যালুটা লেস দ্যান 1 হবে। আমরা কিন্তু নেগেটিভটা নিতে পারবো না। এই নেগেটিভটা নিয়ে নিলে টোটালটাই নেগেটিভ হয়ে যাবে। টোটালটাই নেগেটিভ হয়ে গেলে তখন ফাংশনটা cos c আমরা কোথায় নেগেটিভ হয় জানি? আমরা জানি cos c এই রেঞ্জে নেগেটিভ হয়। এই রেঞ্জে নেগেটিভ হলে 0 থেকে পাই এর মধ্যে অবশ্যই একটা ভ্যালু পাবো আমরা। আর যদি নেগেটিভ নিতাম সেই ক্ষেত্রে ভ্যালুটা কি আসতো না, এটা হচ্ছে 2 এর থেকে একটু বড় নেগেটিভ, মানে -1 মাইনাস √5। এটা 2 এর থেকে একটু বড়, আবার এটা মাইনাস, তাহলে -3 এর থেকে বড় 2 দিয়ে ভাগ করলে এটা গ্রেটার দ্যান এটা লেস দ্যান -1 হয়ে যাবে। তো লেস দ্যান -1 cos c ভ্যালু কখনোই হতে পারে না। তাহলে cos c ভ্যালু -1 এর থেকে বড় বা সমান হয়, সেই জন্য আমরা নেগেটিভটা নিতে পারছি না। তাহলে পজিটিভটা নিয়ে যদি কাজ করি আমরা পাচ্ছি এই যে ভ্যালুটা 1 এর থেকে ছোট হয়েছে। 1 এর থেকে ছোট হয়েছে মানে এটা cos c পজিটিভ এবং 1 এর থেকে ছোট, এই ভ্যালুটা পজিটিভ এবং এই ভ্যালুটা পজিটিভ এবং 1 এর থেকে ছোট। তাহলে পজিটিভ 1 এর থেকে ছোট এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু cos c এর ভ্যালু হতে পারে। এবং সেই ভ্যালুটা কত ডিগ্রিতে হয়? এটা cos c পজিটিভ, এখানে cos c সব কিছু ভ্যালু পাওয়া যায় পজিটিভ, তাহলে কোনো একটা জায়গাতে এই ভ্যালুটা আমরা দেবে। অ্যাঙ্গেলটা একটা পার্টিকুলার কোন অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলে এই ভ্যালুটা দেবে। তার মানে আমরা c টাকে পাচ্ছি cos ইনভার্স √5 - 1/2 এইটা, এবং এই ভ্যালুটা অবশ্যই 0 থেকে পাই এর মধ্যে আছে। 0 থেকে পাই এর মধ্যে আছে মানে আমরা একটা এমন c পেলাম যেই cটা 0 থেকে পাই এর মধ্যে থাকছে এবং ওই c এতে ফাংশনটা এইটার কন্ডিশনের সাথে সমান হয়েছে। তার মানে এই অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি রোলসে কনভার্ট হয়ে গেছে। থার্ড কন্ডিশনটা আমরা চেক করিনি, চেক করলে বলে দিতে পারতাম রোল। এটা যেহেতু ল্যাগ্রাঞ্জের থিওরি করছি সেই জন্যই চেক করা হয়নি, এবং চেক না করার পরেও এটা ফাইনালি কিন্তু রোলসে কনভার্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা ল্যাগ্রাঞ্জকে ভেরিফাই করে নিলাম। তো ল্যাগ্রাঞ্জ থিওরির স্টেটমেন্ট আজকে আমরা করলাম, সেই স্টেটমেন্টের ক্লারিফিকেশন করলাম, তার সঙ্গে যেটা করেছি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, আর তার কিছু কয়েকটা এক্সাম্পল। তো এই চ্যাপ্টারে দুটো থিওরি ছিল, রোলস থিওরাম আর ল্যাগ্রাঞ্জ থিওরাম। তো দুটো থিওরামেরই স্টেটমেন্ট, ক্লারিফিকেশন, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন সবটাই ডিসকাস হলো, কয়েকটা এক্সাম্পল নিয়েও ডিসকাস হয়েছে। তো এর পরের ক্লাসে আমরা করব অনলি এক্সারসাইজের প্রবলেম এন্ড সলিউশন। আজকের মতো এখানেই আমার ক্লাস শেষ হলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।